বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিধন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, এই ছবিগুলো আপনাদের কাছে একেবারে সুস্পষ্ট। অনেক ছবি দেখেছেন এরকম, কিন্তু এবার যে ছবি দেখা গিয়েছে তা নজিরবিহীন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটল যখন তারা স্বয়ং জাতির পিতাকেও অবমাননা করতে ছাড়েননি, উল্টে তাদের বাড়ি পর্যন্ত, তার স্মৃতি জড়ানো বাড়ি পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। ঠিক শুনছেন, মূলত গতকাল হঠাৎ রাতের বেলা শেখ হাসিনার একটি ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য রাখবার কথা ছিল। আর ঠিক তার আগেই মৌলবাদী আস্ফালন এত উচ্চ পর্যায়ে ছিল যে তারা কার্যত তাদের বাড়ি, অর্থাৎ তার বাবার বাড়ি শেখ মুজিবুর রহমান, তার বাড়ির ৩২ বছরের বিশেষ করে সেই জায়গা ধ্বংসস্তূপে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। ভেঙে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলতে পারেন ধ্বংসলীলা চলেছে বাংলাদেশে। এবং এই ধ্বংসলীলা চলবার পরে শেখ হাসিনা আরও বেশি তীব্র কঠোর মন্তব্য করেছেন। তার মতে বাড়ি কি দোষ করেছিল, বাড়ির দিকে নজর কেন পড়লো এবং বাড়ি ধ্বংস করে কী লাভ পেলেন মৌলবাদীরা। আমাদেরও প্রশ্ন, কী লাভ পেল মৌলবাদীরা? এবং তার সঙ্গে সঙ্গে ঠিক এ পর্যায়ে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস, আপনারা জানেন গতকাল তার জামিনের আর্জি আবারও খারিজ করে দেওয়া হয়েছিল। এবার সে মতো অবস্থায় হিন্দুদের ক্রমাগত নিধন এবং বারংবার সনাতনী হিন্দু এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের সেখানে কার্যত নাস্তানাবুদ করছে মৌলবাদীরা। আর সেই আস্ফালনকে আরও বেশি আশকারা দিচ্ছে ইউনূস সরকার। আর ঠিক সেখানে এবার সরব হয়েছেন পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ। তিনি এবার সরব হয়ে সরাসরি বলছেন যে এই হিন্দুদের যারা এই বাংলাতে ঢোকবার চেষ্টা করছে, ভারতে ঢোকার চেষ্টা করছে, তারা আদতেও কোনো অনুপ্রবেশকারী নয়, তারা আসলে শরণার্থী এবং তাদেরকে এপার বাংলায়, ওপার বাংলার হিন্দুদের এপার বাংলায় আশ্রয় দেওয়ার জন্য। আর ঠিক সেই আশ্রয় নিয়ে তিনি সরাসরি যাবেন দিল্লিতেও, সওয়াল করবেন এবং তার সঙ্গে সঙ্গে ঠিক এই জায়গায় একটু হলেও হাত শাখার চেষ্টা করছে বিজেপি। তারা বলছেন সিএএ এই জন্যই তৈরি করা হয়েছে, বাংলাদেশ আফগানিস্তান। আর ঠিক প্রত্যেকটি জায়গা থেকে যারা যারা শরণার্থী থাকবেন, যাদের সত্যি তাদের উপর নিধন করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই এই সিএএ। এবার সেখানে রাজনৈতিক হাত শেখার পাশাপাশি সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। কোন দিকে যাচ্ছে মোড় জানার চেষ্টা করব আগামী ১ ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখনটি ঘড়ি কাটার সন্ধ্যে ৭টা। আর আজকের মূল আলোচনার বিষয় কার্তিক মহারাজের আশ্রয় নিদান। আমার প্রথম প্রতিবেদন ঠিক এখানেই, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, বাংলাদেশের ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও। রাতভর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশই। এই প্রতিবেদন প্রকাশের সময় বাড়িটির সামনের অংশ পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে। বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। তা নিয়ে হাসিনা বিরোধীদের ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছিল। বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এরপর বেশি রাতের দিকে বুলডোজার, ক্রেন, ভ্যাকুয়াম মেশিন নিয়ে আসা হয়। শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বুধবার রাত প্রায় ১১টা নাগাদ ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে একটি ক্রেন এবং একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ১২:৩০ নাগাদ ভবনের একটি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলা হয়েছে। হাসিনার ভার্চুয়াল বক্তৃতার কথা সমাজ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই বুধবার বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। রাত গড়াতেই বুলডোজার এনে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ পুরুষের স্মৃতি ধ্বংসের কাজ।
বৃহস্পতিবারই শেষ হয়ে গেল বাংলাদেশের জাতির জনকের স্মৃতি। বুধবার ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙার প্রসঙ্গ উঠে এসেছিল হাসিনার ভার্চুয়াল ভাষণেও। তিনি বলেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তখনও ওই বাড়িটিতে তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। ধানমন্ডির বাড়ির স্মৃতিচারণা করে হাসিনা জানান, শেখ মুজিব কখনো সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি, এই ছোট বাড়িটিতে ছিলেন তিনি। আওয়ামী লীগ নেত্রী বলেন, আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটির কি অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন? আওয়ামী লীগের নেত্রীর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। মুছে দেওয়া হলো মুক্তিযুদ্ধের ইতিহাসও। কার্যত বাংলাদেশ এখন মৌলবাদীদের। না, ইউনূস সরকারের হাতে আর সত্যি বোধহয় কিছু নেই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের এই স্মৃতিসৌধ সেটাও হয়তো ভেঙে ফেলার কোনো রকম প্রয়াস বা সাহস, আমি বলছি দুঃসাহস, করতেন না এসব মৌলবাদীরা। বাংলাদেশ নিয়ে আর বেশি কথা নয়, এবার একটু ভারতের কথা হোক। তার কারণ ইতিমধ্যে কার্তিক মহারাজ বলেছেন, এই সব হিন্দুদের এই বাংলাতে আশ্রয় দেওয়া হোক, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। আর ঠিক এখান থেকে আমাদের ডিবেট সেশন স্টার্ট হবে। এখানে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন অনলাইনে, তাদের সঙ্গে আলাপ করবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি নেত্রী, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায়। সন্ধ্যে 7টার এই শোতে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থকও জুটবেন। আমার প্রথম প্রশ্ন সরাসরি রুবিদির কাছে। রুবিদি, কার্যত বাংলাদেশের যে পরিস্থিতি, গতকাল রাত থেকে ধারাবাহিকভাবে ট্রাইব টিভি বাংলা সেই সব খবর ব্রেক করেছে। এটা তো কার্যত ধূলিসাৎ হয়ে যাচ্ছে সব কিছু। এত ইতিহাস, শেখ মুজিবুর রহমানের সেখানে এত আত্মত্যাগ, সব কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবার প্রশ্ন উঠছে কার্তিক মহারাজের। কার্তিক মহারাজ চাইছেন এপার বাংলায় এই হিন্দুদের ঠাঁই হোক। রুবিদি, আপনার রিয়াকশন? দেখুন, বাংলাদেশে শুধু ইতিহাস মুছে ফেলা হচ্ছে তা তো নয়। আপনি যদি দেখেন, বাংলাদেশের জিডিপি প্রোগ্রেস অনেক দূরে গিয়ে গেছিল। আমরা যদি 2022-এ দেখি 7.10 এর জিডিপি ছিল, আমরা যদি 2023-এ দেখি 6.03% জিডিপি ছিল। মানে ভাবুন বাংলাদেশ কতটা গ্রো করছিল। সেখানে দাঁড়িয়ে শুধু ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের সমস্ত কিছু শেষ করে দেওয়া হচ্ছে এই মৌলবাদীদের দ্বারা। এবং এই ইউনিট সরকার যেভাবে রাষ্ট্রটাকে চালানোর চেষ্টা করছে, পরিচালনা করছে, এটা অত্যন্ত ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। যে একটা সময় আমরা 71-এর রাজাকারের সময় যখন শুনেছিলাম যে তারা প্রত্যেকটি মহিলাদেরকে নির্যাতন করত, সেই গিয়ে আজকে দাঁড়িয়ে গেছে। আজকেও দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই 2025 সালে দেখতে পাচ্ছি সেই মহিলাদেরকে একের পর এক নির্যাতন করা হচ্ছে। যেই দেশে নারীর সম্মান নেই, সেই দেশ কোনোদিন গ্রুম করতে পারবে না, সেই দেশ কোনোদিন টিকে থাকতে পারবে না। এই দেশটা এখন বর্তমানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, একদম বলতে হয় যে রাজাকারের জারজ বাচ্চারা হয়তো এ ধরনের কাজবাজ করছে। কারণ একটা দেশ এত প্রোগ্রেস হয়ে যাওয়ার পর সেই দেশটাকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। আর ভারতবর্ষ সর্বদাই বাংলাদেশের পাশে ছিল, বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে ছিল, আজও রয়েছে, থাকবে। এবং সিএ এর মাধ্যমে যারা বাংলাদেশের হিন্দুরা যারা আসতে চায় তাদের স্বাগতম আমরাও জানাচ্ছি। তারা সিএ এর মাধ্যমে ডেফিনেটলি আসতে পারে, কিন্তু সেটা সিএ এর মাধ্যমে, সেটা অবৈধভাবে অনুপ্রবেশ যেন না হয়, সেটা আমরা বলবো ভারত সরকারকে সেটা দেখতে। কিন্তু সিএর মাধ্যমে যারা আসতে চাইছে, যারা ওখানে নিপীড়িত, অত্যাচারিত, যাদের দিন নেই রাত নেই অত্যাচার সহ্য করতে হচ্ছে, বাড়ি ঘর সমস্ত কিছু জলাঞ্জলি চলে যাচ্ছে। ইনফ্যাক্ট ঘর থেকে হিন্দু মহিলাদেরকে তুলে তুলে নিয়ে আবার নতুন ভাবে আমাদের দেখতে হচ্ছে, সেই ধর্ষণ করছে, নানা রকম অত্যাচার আমরা দেখছি। আমরা সত্যি এটা দেখতে পাচ্ছি না, আমরা হিন্দু হিসাবে দেখতে পাচ্ছি না। আমার তো অ্যাজ এ নারী হিসেবে, আমি অন্য কোনো মহিলা, সে যে কাস্টেরই হোক, তার সাথে যদি এ ধরনের কিছু হতো আমি হয়তো সহ্য করতে পারছি না। সুতরাং যদি সিএর মাধ্যমে তাদের আনা যায়, ডেফিনেটলি আনুক, আমরাও সেটাকে স্বাগতম জানাচ্ছি। আমরা কার্তিক মহারাজের পাশেই থাকবো এই বিষয়। আশা করছি বিজেপির 1% বা কিছু শতাংশ মানুষও নিশ্চয়ই এই বিষয়টাকে নিয়ে সহমত প্রকাশ করবে। আর বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আমাদের কিছু আর বলার নেই। জঘন্য একটি দেশ হয়ে দাঁড়িয়েছে, যে দেশের নিজের ইতিহাস ভুলিয়ে দিয়ে সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। এই দেশ সম্পর্কে আর বলতেও ঘৃণা লাগছে। বিশ্বাস করুন,
যে দেশের মানে ইউনূস সরকার যাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে, তার মেয়েদের এইটুকুনি জনগণ বুঝতে পারছে না যে তার মেয়েদের কিন্তু সে কিন্তু ভালো জায়গায় রেখে দিয়েছে। একজন আমেরিকা যুক্তরাষ্ট্রের সিঙ্গার, একজন ইংল্যান্ডের লয়ার, তার মেয়েদেরকে ইউনূস সরকার ভালো জায়গায়, স্ট্যাবলিশ জায়গায় একদম দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই ইউনূস সরকার এখন বাংলাদেশের নারীদেরকে বলছে যে তারা বাজারে আসতে পারবে না, সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো সেই দেশ, যেই দেশ সন্ত্রাসবাদীদের জেলে রাখতে পারে না, সেই দেশের কি করে প্রোগ্রেস হবে, কি করে উন্নত হবে, সেই দেশের জনগণ কিভাবে সুরক্ষিত থাকবে, সেই দেশে ভয়াবহ একটা মানে শুধু আগুন লেগেছে তা নয়, আবার হয়তো যুদ্ধে পরিণত হবে, সেই দেশের সাথে আবারও একবার হয়তো বাংলাদেশকে আমরা দেখবো হয়তো আবারও স্বাধীন হতে। এটা হয়তো আমরা খুব শিগগিরই দেখবো। কারণ একতরফা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 1% যারা সৈন্য রয়েছে, 1% সৈন্য কিন্তু এখনো অব্দি শেখ মানে তারা কিন্তু মুজিবুর রহমানের সাপোর্টেই রয়েছে। তারা সেই ইতিহাসকে ভুলে যায়নি, তারা কিন্তু চাইছে বাংলাদেশের সেই ইতিহাস পুনর্বহাল থাকুক এবং সমস্ত ভাবেই কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকুক। তারাই আবার দেখবেন দ্বিদিন বাদে যুদ্ধ ঘোষণা করবে, কারণ বাধ্য হচ্ছে তারাও। যেভাবে নির্যাতন হচ্ছে সেটা শুধুমাত্র হিন্দুদের ওপর হচ্ছে আমি বলবো না, হিন্দুদের ওপর বেশি হচ্ছে, হিন্দুদের ওপর 71-এর পর থেকেই হচ্ছিল, যার জন্য আজকে এই পার্সেন্টেজ 71-এ ছিল 22% হিন্দু ছিল, আজকে নির্যাতন হতে হতে তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নানাভাবে, মানে সেখান থেকে অত্যাচারিত হয়ে হয়ে আজকে 7.9%-তে এসে দাঁড়িয়েছে। এবং শুধুমাত্র হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলবো না, এখন বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, সেই 71-এর রাজাকারের সময়ের মতো প্রত্যেকটি নারীদের সাথে অত্যাচার করা হচ্ছে, সেখানে হিন্দু মুসলিম কেউ আর ভালো নেই। সুতরাং নারীদের অপমান যেখানে হয় সেই রাষ্ট্রের কোনোদিন উন্নত হবে না, উন্নত হতে পারে না সেই রাষ্ট্র। সেই রাষ্ট্র ধ্বংসের পথে, রাষ্ট্র আবার পুনরায় স্বাধীন হওয়ার জায়গায় চলে গেছে, পুনরায় স্বাধীন হওয়ার জায়গায় চলে গেছে। রতন বাবু। শুভ সন্ধ্যা অজন্তা। শুভ সন্ধ্যা। বাংলাদেশ নিয়ে তো অনেক অনুষ্ঠানই আপনারা করছেন এবং যা পরিস্থিতি, এই অনুষ্ঠান খুবই করা খুব দরকারও, কারণ মানুষ জানুক যে কি পরিস্থিতি চলছে। আপনারা যেভাবে দেখাচ্ছেন ঠিকই আছে। এখানে দেখুন, আপনি যেটা বললেন যে মহারাজজি বলেছেন যে যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে এখানে জায়গা দেওয়া হোক বা আশ্রয় দেওয়া হোক, তিনি ওরকম বলেছেন। আমরা তো এর আগে শুনেছি, মাননীয়াও বলেছিলেন 21শে জুলাই চাবি বা যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে আমরা এইখানে তাদের জায়গা দিব। তো বলা তো হচ্ছে অনেক কিছু না, কিন্তু করার ক্ষেত্রে তো কিছু দেখতে পাচ্ছি না। 6 মাস হয়ে গেল। আপনি কার করার কথা বলছেন? একের পর এক রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আমাদের তো বলছি, যাই হোক, দুটো সরকারকে বলছি আমি, কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সম্মত না হলে, যেহেতু আমাদের বাংলাদেশটা আমাদের রাজ্যের একদম পশ্চিম বাংলার সাথে যুক্ত বাংলাদেশ, হ্যাঁ, অতএব বাংলার যিনি মাননীয় আছে ওনারও গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের দেশের তো ভূমিকা আছে, যেহেতু এটা একটা আলাদা দেশ, এই দেশে আর থাকবে না। অঞ্জনদা, এই যে শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হলো, শেখ মুজিবুরের বাড়ি ভাঙা হচ্ছে, এরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন যে প্রাণ পুরুষ, রতনবাবু, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, আমি অবশ্যই আপনার কাছে আবারও আসবো। উপাধিতে ভূষিত করা হয়েছে এবং বর্তমানে 17 কোটি। বলুন বলুন। হ্যালো, বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন বলুন বলুন। রতনবাবু, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। মুজিবুর হচ্ছে বাংলাদেশের পরাধীন দেশকে। আচ্ছা রতনবাবু, আপনার কাছে আসছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে আরো একটি আপডেট নিয়ে আসবো। মূলত যে সিএ নিয়ে এত কথা হচ্ছে, এর নেপথ্যে কিছু থাকতে পারে কি?
কার্তিক মহারাজের এই এই মন্তব্য, সিএ এর থেকেও বড় কথা হচ্ছে বিজেপি সিএ এর কথা বলছে, কিন্তু কার্তিক মহারাজ বলছেন যে এপার বাংলায় সেই হিন্দুদের আশ্রয় দেওয়া হোক। সত্যি কি নর্মাল একটি কথা, স্বাভাবিক একটি কথা, নাকি এর নেপথ্যে আরও কোনো বড় ক্যালকুলেশন? জানার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে একটি প্রতিবেদন, আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের উত্থানের পর থেকে একের পর এক অত্যাচার, নিপীড়ন, রক্ত মেখেছে বাংলাদেশ। ক্রমাগত হিন্দু নির্যাতন, একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া, এক অস্থির পরিস্থিতির লাগাম ছাড়া লাটাই ধরে রেখেছেন ইউনূস। পেরিয়ে গিয়েছে অনেকগুলো মাস, এরই মাঝে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। দিকে দিকে উঠেছে ক্ষোভের বহিঃপ্রকাশ। তারিখ পে তারিখের রোশানলে অজানা চক্রবুহে চিন্ময় কৃষ্ণ। এই নিয়ে পরপর 3 বার খারিজ হল চিন্ময়ের জামিনের আবেদন। এই আবহে হিন্দু সমাজে অসন্তুষ্টির ছাপ একেবারে স্পষ্ট। মাঝে ঘটেছে আরও অসংখ্য ঘটনা প্রবাহ। ভারত বিদ্বেষী স্লোগান থেকে শুরু করে বিএসএফ এর উপর হামলা, বারংবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তবে প্রতিবারই হেরেছে বাংলাদেশ। কিন্তু এবার সরব, ভারতে প্রবেশ করতে চাওয়া অপারক হিন্দুদের পাশে দাঁড়ালেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। তার দাবি, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। দিল্লিতে এই নিয়ে ভারত সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি রাখবেন তিনি। কার্তিক মহারাজের দাবিকে নিয়েই কি হাত সেঁকতে চলেছে বিজেপি? হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার নাম করে বাংলায় লাগু করবার চেষ্টা সিএএ এর। কারণ ইতিমধ্যে বিজেপির তরফে কার্তিক মহারাজের দাবিকে সিএএ এর যুক্তি দ্বারা সামনে আনা হচ্ছে। তাদের কথায় আইনের সিএএ এর মূল বিষয়ই হচ্ছে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীদের আশ্রয়। এবার দেখার, আশ্রয়ে সিএএ নাকি মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে 26-এর নির্বাচনে যে যার আঙ্গিকের ট্রাম্প কার্ড ব্যবহার করেন। অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। প্রশ্নটা কি খুব অচেনা লাগলো? এই প্রশ্নটা নিয়ে যাওয়ার চেষ্টা করব রুবিদির কাছে এবং তার সঙ্গে সঙ্গে রতনবাবুর কাছে। রতনবাবু, আপনার নেটওয়ার্ক একদম সঠিক রয়েছে আশা রাখি, কন্টিনিউ করুন। দেখুন অঞ্জনদা, কার্তিক মহারাজ যে উনি মহারাজ মানুষ, উনি ওনার মতো করে উনি বলেছেন যে ওপারে হিন্দুরা অত্যাচারিত হলে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আর তাদেরকে আশ্রয় দেওয়া উচিত, উনি ওনার মতো করে বলেছেন। তার সাথে এই ধরনের যে কথাগুলো আপনারা বলছেন, সেই কথাগুলো আমি অতটা মানে বলবো না এই কারণে, কারণ উনি কিন্তু এইসব কথা বলেননি। কিন্তু যেভাবে আমরা দেখি যে উনি এই বিভিন্ন পুরস্কার পাচ্ছেন বা ভালো কাজের জন্য পাচ্ছেন, ঠিক আছে, রতনবাবু, আই থিঙ্ক আপনি ভুল বুঝেছেন। প্রতিবেদনে স্পষ্ট ভাষায় আমি বলেছি যে কার্তিক মহারাজ এই কথাগুলো বলেনি। কার্তিক মহারাজ বলছেন যে এপার বাংলায় তাদেরকে আশ্রয় দেওয়া হোক। সিএ এর কথা কার্তিক মহারাজ বলেনি, সিএ এর কথা বলছেন বিজেপি। আমি সেই কথা বলেছি আমার রিপোর্টে। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা হয়তো এই ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম এই যে মুজিবুর রহমান যে বঙ্গবন্ধু, তার যে বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, আচ্ছা কোনো একটা জায়গায় মনে হচ্ছে অঞ্জনদা, দেখুন তো, যে এই যে বাংলাদেশে এই পরিস্থিতি, যারা স্লোগান দিচ্ছে স্বৈরাচারীর আস্তানা এই দেশে আর থাকবে না। স্বৈরাচারী যে মানসিকতা, একটা গণতান্ত্রিক দেশে একটা সরকার যদি অঞ্জনদা দীর্ঘদিন ধরে থাকে, সেই সরকার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু স্বৈরাচারী আকার ধারণ করতে পারে। কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, সে থেকেও কিন্তু এই প্রসঙ্গটা কিন্তু একেবারে এড়িয়ে যাওয়া যায় না। কারণ ওইখানকার যে ছাত্র যুব যারা আজকে, কিন্তু যতই যাই হোক সবকিছুর ঊর্ধ্বে বঙ্গবন্ধু, কারণ পরাধীনতার শৃঙ্খল মুক্ত করেছেন যিনি, সেই বঙ্গবন্ধু, তার বাড়ি ভাঙা, তার মূর্তি ভাঙা, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আওয়ামী লীগের যে রাজনৈতিক দল আছে, সেই দলের কিছু নেতা নেত্রী যারা প্রধান, তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু তাই বলে শেখ মুজিবুরের মূর্তি ভাঙতে হবে, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। পাশাপাশি এটাও বলবো যে এই যে এই পরিস্থিতিতে আমাদের যে সরকার আছে, বর্তমানে যে ভারতবর্ষের সরকার আছে, সেই
এই সরকারের খুব তাড়াতাড়ি কিছু করা উচিত। কারণ এই আজকে সামরিক বাহিনী যারা আছেন তারা কিন্তু বিশেষ করে ইউনিস তিনি বলছেন কিন্তু যুদ্ধের একটা কিন্তু কথা বারবার বলছেন। তার মানে কি? তার মানে উনি দেখছে যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটা যদি ভারতের সাথে একটা মানে যুদ্ধ একটা যদি বাতাবরণ তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু ওখানে আরো মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠবে। তারা কিন্তু নির্বাচনে যেতে চাচ্ছে না। বাংলাদেশের সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই যে স্বৈরাচারী সরকার, যেই সরকারই আসুক কিন্তু একটা নির্বাচিত সরকার আসুক। আমরা বলবো না যে আওয়ামী লীগ, বিএনপি বা ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল খুঁজছে, তারা তাদের মতো করে একটা মানুষের বা দেশের কথা বলে একটা দল খুলছে, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা নির্বাচন হওয়া খুবই দরকার। আর মহারাজজিরা যা বলছেন, মহারাজজি তার মতো তিনি বলছেন, ইনি আজকে আমাদের যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আপনারা জানবেন এই বেলডাঙ্গাতে মহারাজজি থাকেন এবং এই মহারাজজি এই বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা হয়েছিল নির্বাচনের আগে। সেই দাঙ্গাকে কেন্দ্র করে কিন্তু একটা নির্বাচন কিন্তু এমএলএ তৃণমূলের তিনি কিন্তু বলেছিলেন যে 70% আমরা মুসলিম আর 30% হিন্দু, তাদেরকে ভাসিয়ে দিব গঙ্গাতে। এই কথা বলছেন ভরতপুরের বিধায়ক। হ্যাঁ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আবার দেখা যাচ্ছেন সেই বিধায়কের সাথে কিন্তু এই মহারাজজি একসাথে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সভায়, বিভিন্ন সামাজিক কাজে দেখছি একসাথে তাদেরকে ঘুরে বেড়াচ্ছে। তো অঞ্জনদা, ঠিক আছে, আমরা যখন বিশ্ব হিন্দু পরিষদ যে আছে, আমাদের যেরকম রামকৃষ্ণ মিশন আছে, যারা মিশনারি সাধু সন্ন্যাসী আছে, তারা সামাজিক কাজ করে, না করা নাই, কিন্তু রাজনীতির জায়গায় থাক, সামাজিক কাজ সামাজিক জায়গায় থাক। কিন্তু যখন আমরা দেখবো কোনো একজন ব্যক্তি বলছে যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে, আর একজন বলছে যে বাংলাদেশের যারা হিন্দুরা অত্যাচারিত হয়েছে তাদেরকে আমরা জায়গা দেব, এবং তারপরে দেখা যাচ্ছে তারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় একসাথে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, তাহলে এই ধরনের কথা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ, এই সব জিনিস কিন্তু করার একটা চেষ্টা চলছে। আমাদের কিন্তু আমরা যারা বিভ্রান্তিটা কে তৈরি করছে রতনবাবু? বিভ্রান্তিটা তৈরি করছে বিজেপি পার্টি এবং তৃণমূল পার্টি, এই দুটো অর্থাৎ আপনি এখানেও সেটআপ তত্ত্বের কথা বলছেন, তাই তো? আমি এখানে যাব, রুবিদির কাছে যাব। অবশ্যই 100%। না, আমি ঠিক বুঝতে পারলাম না উনি এখানে সেটআপের কথায় কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। তবে অনেকদিন ধরেই দেখছি যে সিপিএম মানসিকতা এবং কংগ্রেস মানসিকতার লোক এই ব্যাপারটাকে খুব ভাবে জোর দেওয়ার চেষ্টা করছে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং যাতে পুরোপুরি মুসলিম ভোটটা ওদের কাছে গিয়ে পড়ে। তো ভোটের রাজনীতিটা একটু কম করবেন। বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে বুঝতেই পারছেন, এখানে তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই করছে এবং পশ্চিমবঙ্গে সেই নিয়ে কোনো কথা বলার আমার মনে হয় না কংগ্রেসের সেই যোগ্যতা এখনো অবধি হয়ে দাঁড়িয়েছে। কারণ কংগ্রেসকে মানে বঙ্গ কংগ্রেসকে কিন্তু সেন্ট্রাল কংগ্রেসও পাত্তা দেয় না। তো সুতরাং এখন হয়তো রতন বাবু অনেক বড় বড় কথা বলবে, আপনি ভাববেন না তা বলে যে সেন্ট্রাল আপনাকে নিয়ে মাথায় নাচানাচি করবে। সেন্ট্রাল কংগ্রেসের কথা বলছি, ঠিক আছে? তো সুতরাং আপনাদের বাঙালিদের সেন্ট্রালের কংগ্রেস গুরুত্ব দেয় না। তো গুরুত্ব যেখানে পাবেন সেখানে থাকার চেষ্টা করুন। আপনি সবার আগে হিন্দু। আর আরেকটা কথা যেটা বলবো, 1 মিনিট, হ্যাঁ বলুন। গুরুত্ব দেয় তো যথেষ্ট। আরে বিজেপি তো বাঙালিকেই মানছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে? আচ্ছা বলুন, আচ্ছা একটা সিঙ্গেল উত্তর দিন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, 1 মিনিট, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি না অবাঙালি, সেটা উত্তর দিন। হ্যাঁ, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না, যেটা জিজ্ঞেস করছি সেটা না, আপনি টপিক চেঞ্জ করবেন না, যেটা আমার বলার ছিল যে বাঙালিকে অলওয়েজ গুরুত্ব দিয়ে এসছে ভারতীয় জনতা পার্টি, দেবে, এবং আমাদের এখান থেকে কিন্তু মন্ত্রিত্বও পেয়েছে। তো সুতরাং শুনুন, আপনাকে শুনতে হবে, ধৈর্য রাখতে হবে। এই যে আপনি বলছেন না, মাত্র 8টা এমএলএ এবং 2টো এমপি জিতিয়েছিলেন,
যিনি বিজেপির প্রতিষ্ঠাতা, তিনি বেঁচে থাকাকালীন এই পশ্চিমবাংলায় সেই বিজেপি পার্টি সঙ্গের যে পার্টি তা পেয়েছিল মাত্র 2টো এমপি এবং মাত্র 7-8টা এমএলএ। তিনি যখন মারা গেছেন তারপরে দলটা উঠে গেছে পশ্চিমবাংলা থেকে বিজেপি। সেই বিজেপি দল আবার মমতা ব্যানার্জির ঘাড়ে ভর দিয়ে আজকে এই পশ্চিমবাংলায় প্রবেশ করেছে। আজকে আপনি বড় বড় কথা বলছেন, মমতা ব্যানার্জি না থাকলে আপনাদের দল পশ্চিমবাংলার এই টিকিও খুঁজে পাওয়া যেত না, আপনাদেরকে মানে দেখাই যেত না পশ্চিমবাংলার। মমতা ব্যানার্জির সাথে যোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বিজেপিকে দেখা যেত না কি জানি না, তবে অটল বিহারী বাজপেয়ী যে না থাকলে মমতা ব্যানার্জিকে দেখা যেত। আপনি হয়তো কথাটা হয়তো ভুল করে বলছেন। ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মানিত। আপনি টপিকে চলে যাচ্ছেন। রুবিদি আসছি। রতনবাবু, আপনার কাছে আমার সহজ সরল প্রশ্ন রয়েছে। বিজেপি যদি এসে থাকে, যদি সাধারণ মানুষের জন্য করে, কার জন্য এসছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিজেপি এসছে, এক্সিস্ট করছে, তাদের সঙ্গে আপনারা লড়াই করতে পারছেন কি পারছেন না সেটা ইম্পর্টেন্ট। তার কারণ সাধারণ মানুষ যদি পরিষেবা পায়, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, বামফ্রন্ট হতে পারে, কংগ্রেস হতে পারে, যার থেকে পরিষেবা পাবে সাধারণ মানুষ তাকেই ভোট দেবে, তাকেই আনবে। খুব সিম্পল। সেখানে কোন রাজনৈতিক দল কাকে আনছে সেটা ম্যাটার করে না। রতনবাবু একদম বলছেন, কিন্তু প্যারামিটারটা অন্যভাবে সেট করবার চেষ্টা করছেন, সেটা করবেন না। রাজনীতির ময়দানে সবার থাকার অধিকার রয়েছে। একদম একদম অঞ্জনদা, আপনার সাথে আমি 100% একমত। আপনি বললেন যে কে নিয়ে এলো না সেটা প্রশ্ন না, আপনারা লড়াই করতে পারতেন কিনা বিজেপির সাথে, খুব ভালো প্রশ্ন করেছেন অঞ্জনদা। এই বিজেপির সাথে আমাদের জাতীয় কংগ্রেসের আজকের লড়াই না অঞ্জনদা, 125 বছরের লড়াই। আরএসএস সাথে 125 বছরের লড়াই, বিজেপির সাথে সৃষ্টি থেকে আমাদের লড়াই। আর আপনি বামফ্রন্টের সঙ্গে কতদিন ধরে লড়াই? বামফ্রন্টের সঙ্গে কতদিন ধরে লড়াই আপনাদের? বামফ্রন্টের সাথে আমাদের নীতিগত, বামফ্রন্ট বলে না অঞ্জনদা, যত আঞ্চলিক আমি বলছি বামফ্রন্টের সঙ্গে কতদিন ধরে লড়াই? না না, আপনারা অবশ্যই জাতীয় দল, বামফ্রন্টের সঙ্গে কতদিন ধরে লড়াইটা রয়েছে? তাহলে তার সঙ্গে তাদেরকে আপনাদের হাত মেলাতে হচ্ছেন কেন? নীতিগত যদি বৈষম্য থেকে থাকে তাহলে কেন হাত মেলাচ্ছেন? দেখুন অঞ্জনদা, এই যে এটা স্বার্থে, দেশের স্বার্থে, এবং দেখুন আঞ্চলিক দল বলুন বা ছোট ছোট যে রাজ্যের দল বলুন, সেই দলের সাথে বড় জাতীয় দল হাত মিলাচ্ছে বা হাত মিলাচ্ছে না, তাদের বিরোধিতা করছে, এর পিছনে একটা অন্য লজিক আছে অঞ্জনদা। প্রসঙ্গটা তাহলে অন্যদিকে চলে যাবে। দেখুন, আর সিপিএম পার্টি তাদের নীতি আদর্শ আলাদা, জাতীয় কংগ্রেসের নীতি আদর্শ আলাদা। যখন আমরা মেজরিটি সংখ্যা যখন আমরা অর্জন করতে পারিনি দিল্লিতে, তখন কিন্তু আমাদের কি হয়েছে যে আমাদের সাথে কিছু কিছু আঞ্চলিক দল তারা বলেছে যে আপনারা মেজরিটি আসন পাচ্ছেন না, অর্থাৎ মানুষ আপনাদেরকে চাইছে না। সিম্পল। এই বিষয়টি রুবিদিও বলার চেষ্টা করছে। আমি অবশ্যই আসবো আপনার কাছে, তার আগে রুবিদির কাছে যাবো। রুবিদি, তো বিজেপিও মেজরিটি পায়নি, তাই বলে কি বিজেপি কোন আঞ্চলিক দল বা রতন বাবু, আজকের কথাগুলো না আমার একদম মানে আপনি যে বলছেন আমি মনে টপিক লেস হয়ে যাচ্ছি আমরা, বুঝতে পারছেন তো? মানে বিষয়টা যেটা টপিক সেটা থেকে আমরা পাল্টে মানে অন্যদিকে চলে যাচ্ছি। তো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিএ। তো সিএ এর মাধ্যমে যদি আসে সেটা আমরা স্বাগতম জানাবো, এবং আমরা চাইছি, আমরা মন থেকে চাই, দেখুন মানুষ কতবার পালাবে। যারা বাংলাদেশে রয়েছে আমি তাদেরকে বলবো, দেখুন 71 সালে সমস্ত বাড়ি ভিটে জমি সমস্ত কিছু এক বস্ত্র নিয়ে শুধুমাত্র নিজের মান সম্মান বাঁচানোর জন্য এই দেশে চলে এসছে অনেকে। আর কতবার পালাবে? আমরা, আমার মন থেকে আমি আমিও ওই ওপার বাংলা থেকে আসা, আমার ঠাকুমারা এসেছিল ওপার বাংলা থেকে একটা সময়, তো সেই ক্ষেত্রে আমরা এই কষ্টটা বুঝি। তাই আমার মন থেকে আমার মনে হয় যে একবার পেছনে দাঁড়িয়ে লড়াইটা করুন, একবার লড়াইটা করুন, যেই পোর্শন আপনাদের অধিকারটার জন্য লড়াইটা করুন। বাংলাদেশে আর একটা যদি লড়াই হয়, আমার মনে হয় শেখ হাসিনা সাথে নিয়ে তাদেরকে একটা লড়াই করুন। যদি সিলেটের যদি অংশ যদি কিছুটা যদি মনে হয় যে হ্যাঁ ভারত মানে যদি বাংলাদেশের আর একটা অংশ ভাগ করা উচিত আছে, তাহলে তাদের সিকিউরিটির জন্য তাদের আলাদা একটা ভূখণ্ড দাবি জানা, এটা আমরা চাই। কতবার পালিয়ে আসবে? পালিয়ে না এখানে আসলো, এখানে এসে তারপর কি হবে? আমরা পশ্চিমবঙ্গে আমাদের সরস্বতী পুজো করতে গেলে আজকাল পুলিশ পাহারাদার রাখতে হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কত পালিয়ে আসবে আমরাই নিজেরাই জানি না। বর্তমানে আমরা পালিয়ে এই রাজ্য থেকে কোন রাজ্যে যাব, যা বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে। যোগমায়া কলেজটা আমার বাড়ি থেকে মাত্র 7 মিনিট ডিস্টেন্সে।
যোগমায়ার কলেজটা নিশ্চয়ই আপনারা দেখেছেন কি সিচুয়েশন। যোগমায়া নাকি যোগেশ চন্দ্র? যোগেশ চন্দ্র, যোগেশ চন্দ্র কলেজটা, ঠিক আছে, একদম কাছাকাছি, জাস্ট 7 মিনিটের ডিস্টেন্স। তাহলে আপনি ভাবুন, আমাদের আনৈশ্বর রোড যেহেতু ওখানে পড়ছে, তাই 1% যেহেতু এমনিতেই একটা মানে সংখ্যা লঘুরা রয়েছে, সেখানে সংখ্যা গরিষ্ঠতা হয়ে দাঁড়িয়েছে যেহেতু, তাই সেখানে পুজো করা নিয়ে বাইরে থেকে লোক এসে থ্রেটনিং করছে, তারা বিচার করছে যে আজকে এখানে পুজো হবে কিনা। আমরা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, আমরা তাই বাংলাদেশের সবাইকে, আমি তো বেসিক্যালি বলতে চাই যে লড়াইটা যেভাবে আপনারা চালিয়েছেন সেভাবেই চালান। আপনারা আলাদা রাষ্ট্রের আলাদা একটা ভূখণ্ডর দাবি করুন, সেখানে আমার মনে হয় ভারতবর্ষের সাথে যোগাযোগ করলে ভারতবর্ষ নিশ্চয়ই সহযোগিতা করবে। শুধু ভারতবর্ষ না, অন্যান্য অনেক রাষ্ট্র সহযোগিতা করবে। এবং বাংলাদেশকে যেভাবে বাংলাদেশের এই ইউনিট সরকারকে অলরেডি অনেক রাষ্ট্র থেকে কিন্তু মানে পারলে প্রায় ব্ল্যাকলিস্টেড করে দেওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমার মনে হয় যে যারা আলাদা ভূখণ্ড চায়, একটা আলাদা ভূখণ্ডের জন্য দাবি করা উচিত, যে তাদের সুরক্ষার জন্য, তাদের মানে দাবি দেওয়ার জন্য, যাতে তারা আগামী দিনে স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীন চেতা নিয়ে বাঁচতে পারে, স্বাধীন মানসিকতা নিয়ে বাঁচতে পারে, তাদের কি পোশাক পরবে, তারা বাজারে যাবে কিনা, সমস্ত কিছু থেকে যাতে কোনো বাধা না আসে, সেই হিসেবে বলবো বাংলাদেশের আর একটা ভূখণ্ড রেডি হোক, আর একটা রাষ্ট্র রেডি হোক, এটাই আমরা বলবো। আর এমনিতে যদি সি এর মাধ্যমে যারা আসতে চাইছে তারা আসুক, তাতেও আমার আপত্তি নেই, কিন্তু পশ্চিমবঙ্গের সিচুয়েশন অত্যন্ত খারাপ। ম্যাডাম তার নিজের কথা ব্যক্ত করছেন, ঠিকই আছে, আবেগপ্রবণ হয়ে বলছেন কথা, কিন্তু দেশ বা রাজনীতি বা সরকার তো এইভাবে চলে না। অজন্তা, সরকার কতগুলো নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে, বলতেই পারেন উনি, ওনার আবেগ হয়ে বলেছে। আজকে বলুন তো অঞ্জনদা, 104 জন অভিবাসী আমেরিকা থেকে, তাদেরকে আসতে হলো। আমেরিকা সরকার বলছে এরা নাকি অনুপ্রবেশকারী আমেরিকা, তাদেরকে প্লেনে করে আনা হলো। তার সংখ্যাটা আগামী দিনে 1,70,000 না তারও বেশি, 18,000-এর নাম লিস্ট করে ফেলেছে আমেরিকান সরকার। তাহলে আমাদের যিনি মহাগুরু বা বিশ্বগুরু, তিনি বলেছিলেন যে ট্রাম্প আমার বন্ধু, আজকে বন্ধু থাকতে আজকে তাদেরকে ভারতীয়দেরকে এটা ট্রাম্প, আমি জাস্ট বলতে চাইছি যে এটা কি, না না, অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করবে সেটাকে মান্যতা দেবে? দেখুন, প্রত্যেকটা দেশের সুরক্ষার জন্য না এই অনুপ্রবেশকারীদেরকে আইডেন্টিফাই করা খুব দরকার আছে, না হলে যে কোনো রাষ্ট্রে চুরি, ডাকাতি, ধর্ষণ বেড়ে যাবে এবং তাদেরকে ধরা কোনোদিন যাবে না, কারণ তাদেরকে কোনোদিন আইডেন্টিফাই করা যাবে না। রুবিদি, আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, যদিও বা আজ আমাদের টপিক এটা নয়, কিন্তু আপনি কার্যত যে বিষয়টিকে না আসছি, রতনবাবু আসছি আপনার কাছে, রতনবাবু আসছি, ব্যাটল করার সুযোগ দেবো, অবশ্যই বলার সুযোগ দেবো। আমি তার আগে রুবিদির কাছে একটু যেতেই হবে। রুবিদি, আপনি যে কথাটা বলছেন যে কার্যত অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত, একদম ঠিক, যে কোনো রাষ্ট্রেরই উচিত অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা ভারতবাসীর যে কোনো মানুষ যদি তারা কোনো অপরাধ না করে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে কোনো রকম অমান্যতা বা কোনো রকম খারাপ কাজ যদি তারা না করে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো উচিত ভারত সরকারের এবং আমাদের প্রত্যেকের। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে অনুপ্রবেশকারী যদি সত্যিই তারা হয়ে থাকে তাহলে তো ঠিক রয়েছে, কিন্তু তারা যদি অনুপ্রবেশকারী সম্পূর্ণ না হয়ে থাকে, কিংবা অনুপ্রবেশকারীর সন্দেহে যদি তাদেরকে ধরা হয় এবং তারপরে তাদেরকে যেভাবে পৈশাচিকভাবে পাঠানো হচ্ছে হাত পা বেঁধে, এটাকে আপনি সাপোর্ট করেন? না না, এটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু অনুপ্রবেশ যদি অন্যভাবে যদি তারা অনুপ্রবেশ করে থাকে, তাহলে সেটা অন্যায়ভাবে যদি অনুপ্রবেশ করে, তাহলে আমি এটাকে বলবো এটা সঠিক নয়। না না, অবশ্যই, এবং ভারতে শুধুমাত্র নয়, এবং অঞ্জন, এটা তুমি দেখতে পাবে আপনাদের, না না রুবিদি, এটা মনে হয় না আপনাদের, না না রুবিদি, এটা আপনাদের মনে হয় না অন্য একটি রাষ্ট্র তাদের সামরিক বাহিনী আমাদের এই দেশে আসছে এবং আমাদের দেশের কিছু মানুষকে হাত বেঁধে পা বেঁধে এই রাষ্ট্রে রেখে যাচ্ছে, সেটা আমাদের জন্য গর্বের? না না, গর্বের তো এটাও নেই যে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করবে, একেবারেই নয়। তার মানে তো এটাও নয় যে তাদের হাত পা বেঁধে এখানে পৌঁছে দেবে এসে।
না, হাত পা বেঁধে কি না বেঁধে সেটা নিয়ে কিভাবে কি কথা হবে না হবে সেটা আমি জানি না। তবে এটা আমি বলতে পারি যে কেউ যদি অবৈধভাবে গিয়ে ওখানে অনুপ্রবেশ করে এবং সেখানে যদি সেই রাষ্ট্রের জন্য যদি সেটা যদি ক্ষতিকারক যদি তারা যদি মনে করে, তাহলে সেই রাষ্ট্রকে উচিত সঠিক স্টেপ নেওয়া। কারণ তোরা অবৈধভাবে গেছে, ভারতীয় যে অন্যভাবে যে নেই তা নয়, ভারতবাসী ওখানে প্রচুর রয়েছে। আমেরিকাতে প্রচুর ভারতবাসী এখনো সম্মানের সাথে সুন্দরভাবে তারা বসবাস করছে। যেখানে মেক্সিকোর মতো রাষ্ট্র এত স্ট্রং, এত শক্তভাবে এরা অবৈধভাবে অনুপ্রবেশকারী, মেক্সিকো যেখানে এত বড় স্টেপ নিতে পারছে, ভারত সেখানে কোনো রকম স্টেপ নিতে পারলো না? অনুপ্রবেশকারীদের তাদের রাষ্ট্রে গিয়ে নিয়ে আসতে পারতেন না? ভারত শুনুন, এটা তো পাঠাচ্ছে, ভারত তো সেই স্টেপ নিচ্ছে। দাঁড়ান জাস্ট একটুখানি বলে নি, খুব সংক্ষেপে যাব রুবিদি, বেশি এক্সপ্লেনেশন নয়, তার কারণ আজ আমাদের এটা টপিক নয়। রুবিদি প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, দেখুন, ভারতবর্ষ থেকে এখান থেকে অবৈধভাবে গেছে, এবং আপনি যদি ভালো করে দেখেন অলরেডি কিন্তু এখান থেকে অনেক জঙ্গি বেরোচ্ছে যারা ভোটার লিস্টে রয়েছে, যাদেরকে পাসপোর্ট দেওয়া হয়েছে। এবার তারা কতটা কি আছে না আছে সেটা কিন্তু যেমন আমাদের রাষ্ট্রের জন্য সেটা চিন্তাদায়ক, কিন্তু সেটা কিন্তু অন্য রাষ্ট্রের জন্যও চিন্তাদায়ক। তো সুতরাং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রিস্ক নেবে না, খুব স্বাভাবিক, নিজের দেশের স্বার্থে সবাই এটা করবে। এবং ভারতবর্ষকেও স্টেপ খুব শীঘ্রই নেওয়া উচিত, এবং প্রত্যেকটা রাজ্য সরকারের এই বিষয়ে ভারত সরকারের সাথে কথা বলা উচিত। আমার মনে হয় অবৈধ অনুপ্রবেশ নিয়ে প্রত্যেকটা রাজ্য সরকারের কথা বলা উচিত। হিন্দুদের উপরে এরকম অত্যাচার চলছে। অঞ্জনা, যেটা বলছিলাম সংখ্যাটা আমি একটু ভুল বলেছি, 7,25,000, যেটা 1,25,000 বলেছি, সেই সংখ্যাটা 7,25,000। তার মধ্যে 18,000 জনের তালিকা তৈরি করা হয়েছে, যাদের অল্প কিছু দিনের মধ্যেই দেশে ফেরত পাঠানো হবে বলে জানা। রতনবাবু, আজ আমাদের টপিক এটা নয়, আপনি এটা নিয়ে এত এক্সপ্লেনেশন না না, উনি যে পরিসংখ্যানটা দিচ্ছে, আমি বলছি উনি ভুল বলছেন। এটা নিয়ে আমরা পরের দিন ডিসকাশন করব, কিন্তু আজ এটা ডিসকাশনের বিষয় নয়। ভুল নাই অঞ্জনা, আমি আজকে উনি ম্যাডাম বললেন ভুল পরিসংখ্যান, আমি জুম করে দিন আজকের আনন্দবাজার পত্রিকায়। আমি জাস্ট আপনাকে বলছি, পাঁচজন ভারতীয়দের আমেরিকা থেকে আমি আবারও বলছি আমরা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এই বিষয় নিয়ে পরে ডিসকাশন করব, দেখে নেবেন প্লিজ। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি রতন বাবু, এই বিষয়ে নয়, অন্য বিষয়ে কথা বলুন। রতন বাবু, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, বিষয়টি আজ এটা নয়, আমাদের টপিক এটা নয়। আজ আমরা সিএএ নিয়ে ফিরে আসি, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। তার কারণ অন্য কোন দেশে কি হচ্ছে তার থেকে বড় কথা আমাদের এই রাষ্ট্র অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা আগে সবার আগে কথা বলুন রতন বাবু। আচ্ছা রতন বাবু বলুন। নেটওয়ার্ক কিছু ইস্যু স্বাভাবিকভাবে বললে বড় হচ্ছে না, এই পরিস্থিতি এখনো চলবে। কারণ একটা বড় অংশের মানুষ কিন্তু আজকে স্বৈরাচারীর কথাটা কিন্তু বারবার বলছে। শেখ হাসিনার কারণটা কি? কারণটা হচ্ছে তিনি তো একটা নির্বাচিত সরকারের প্রধান ছিলেন, কিন্তু তাকে স্বৈরাচারী বলা হচ্ছে কেন? অঞ্জনা, একটু পিছনের দিকে গেলে বোঝা যাবে তিনি যে রতনবাবু আপনারা সিএএ চান, এবং রতনবাবু আপনারা সিএএ চান। সিএএ গোটা ভারতবর্ষ জুড়ে চালু করেছে সরকার। সিএএ তো আছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, সেটা নিয়ে তো কোনো ব্যাপার নাই। সেটাকে সমর্থন করেন তো? শুধুমাত্র সিএএ সমর্থন করেন? পশ্চিমবাংলার নির্বাচন নেটওয়ার্ক ইস্যু চলছে, আমি এখানে রুবিদির কাছে যাব। রুবিদি বলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, দেখুন, সি এর মাধ্যমে আমি কেন বারবার করে বলছি আসা উচিত, কারণ অবৈধভাবে যখন কেউ অনুপ্রবেশ করবে তাদের কিন্তু ভোটার লিস্ট, আধার কার্ড এসবের নাম কিন্তু তোলা হয় না। এবং সেখান থেকে আমরা যদি দেখি আমাদের রাজ্য অনেক সময় দেখা যায়, আমাদের রাজ্য কেন বিভিন্ন দেশেও তারা ছড়িয়ে পড়ে, বিভিন্ন দেখবেন চুরি, ডাকাতি, ধর্ষণ অনেক বেড়ে যায়। এবার সেখানে যদি কোনো অনুপ্রবেশকারী থাকে তাদের কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু পসিবল হয়ে উঠবে না। তাই আমি বারবার করে বলছি, যখন সি এর মাধ্যমে প্রপার নথিভুক্ত হয়ে প্রপার নথি নিয়ে যখন কেউ ভারতবর্ষে আসবে তাদের আইডেন্টিফাই করা সুবিধা হবে, তাতে আমাদের রাষ্ট্রের জন্য ভালো, তাদের
হ্যাঁ, তাতে আমাদের রাষ্ট্রের জন্য ভালো, আমাদের রাজ্যের জন্য ভালো, এবং প্রত্যেকটি রাজ্যকেও সেভাবেই কিন্তু সিএ আমার মনে হয় অ্যাপ্লিকেবল করা উচিত। বেশ, আমি সেই রতনবাবু, হিসেবে বলছি, অনেক অনেক জায়গা থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। এই সিএএ যখন আমাদের একটা করে নির্বাচন আছে, তখন দিল্লির থেকে নেতারা আসেন, বিজেপির নেতা। রতনবাবু, এটা মজার বিষয় নয়, কারণ সিএটা এখন মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতেই পারছেন যেভাবে জঙ্গিদেরকে ভোটার লিস্টে নাম দেখতে পাচ্ছেন। ডিসকাশন করলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আমি বলি আছি অতুলবাবু, বলুন বলুন বলুন। দেখুন, যখন আমরা সিএ এর কথা যেটা বলছেন, আচ্ছা আজকে বলুন তো, উত্তরপ্রদেশে সিএ চালু হয় না কেন? মধ্যপ্রদেশে হয় না কেন? আরো যে সমস্ত রাজ্যগুলো সেখানে হয় না কেন? কারণ দেখছে যে এখানে 30% যে মুসলিম ভোট আছে এবং 70% আপনার কথা অত্যন্ত কেটে কেটে আসছে। আমি গৌরাঙ্গ বাবুর কাছে যাবো এখন। হিন্দু মুসলিমদের মধ্যে ভাগ করার জন্য গৌরাঙ্গ বাবুকে আমরা অনেকক্ষণ পরে পেয়েছি। এখানে রতনবাবু কাইন্ডলি একটু কোঅপারেট করুন, আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, অনেকক্ষণ পরে আপনাকে পেলাম প্রথমত, এবং আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কার্তিক মহারাজ কার্যত তিনি বলেছেন যে এপার বাংলায় হিন্দুদের যাদেরকে অনুপ্রবেশকারী মনে করা হচ্ছে তারা আদতেও শরণার্থী, তাদেরকে এপার বাংলায় সুযোগ দেওয়া হোক, অর্থাৎ আশ্রয় দেওয়া হোক। আর ঠিক সেখানে বিজেপি বলছে সিএ এর তত্ত্ব। গৌরাঙ্গবাবু আনমিউট করুন প্লিজ। গৌরাঙ্গবাবু আনমিউট করুন। বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? নমস্কার সরকার, আমি একটু দেরিতে নেটওয়ার্ক ইস্যুর জন্য বাইরে থাকার জন্য একটু ঢুকতে পারিনি, প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টা হচ্ছে যে যে এনআরসি, সিএ বা শরণার্থী বা এগুলো 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 কি ভোটের সময়ের এজেন্ডা নাকি? যখনই ভোট আসে তখনই অনুপ্রবেশ, তখনই হিন্দু মুসলিম। মানুষের কাজটা কার্তিক মহারাজ কিন্তু মানুষের কাজটা করা উচিত। মানুষের জন্য যে কাজটা, যে দায়িত্ব সেই দায়িত্ব করা উচিত। উনাকে তো এনআরসি সিএ নিয়ে ভাবার বিষয় নেই। না, উনি সিএ নিয়ে ভাবছেন না। না গৌরাঙ্গবাবু, আমি একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কার্তিক মহারাজ সিএ এর কথা বলেননি, বলছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি নেতৃত্বরা বলছেন, এবং তাদেরকে হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য যারা এপার থেকে এপারে এসেছে তাদেরকে পরিচয়পত্র দেওয়ার কথা বলছেন। একই কথা, কিন্তু বুঝতে পেরেছি। গৌরাঙ্গবাবু, কার্তিক মহারাজ ঠিক কি বক্তব্য রেখেছেন একবার আপনাদের সামনে রাখি, তাহলে আরেকটু ক্ল্যারিটি পাবেন। দেখুন, পশ্চিমবঙ্গের বর্তমান আমাদের যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের দুরবস্থা, সেখানে বর্ডারে তাদেরকে পাস করে নিয়ে আসা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা করা। তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছে শরণার্থী। তারা তাদের ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য তাদেরকে বাধ্য হচ্ছে ওখান থেকে চলে আসার জন্য, তাদের সুব্যবস্থা করা, আর সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যত সত্বর ব্যবস্থা করা। গৌরাঙ্গবাবু বলুন। কথা বলো, তাহলে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলো না কেন? যদি প্রশ্ন উঠে রোহিঙ্গাদের বিষয়ে কার্তিক মহারাজ কথা বললেন না কেন? তারাও তো মানুষ, তাদের কথা বললেন না কেন? এটা না, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কি সবসময় যখনই যে কোনো দেশ বা রাষ্ট্র বিপদে পড়বে সবসময় তাদেরকে আশ্রয়দাতা ছিল, এলো এবং আছে, এবং পাশে দাঁড়ানো সবসময় চেষ্টা করেছে। সেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব ধর্মের মানুষের ক্ষেত্রেই তাই ভারতবর্ষ যখন ভাগাভাগি হয় সেই সময়টাতেও যারা এদেশে আসতে চায় তাদেরকে ওয়েলকাম করানো হচ্ছে, এবং ভারতবর্ষ সব ধর্মের মানুষই এখানে আসতে পারে। ভারতবর্ষটা ভাগ হয়েছিল কিসের বেসিসে? তিনি কোনো পার্টিকুলার একটা জনজাতিকে বলবেন অন্যদের ক্ষেত্রে যদি অত্যাচারিত হয় তাদের পাশে দাঁড়াবেন না, এটা কার্তিক মহারাজের শোভা পায় না। এটা কার্তিক মহারাজের আমি জাস্ট গৌরাঙ্গ বাবুকে একটাই প্রশ্ন করছি, যে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা কিন্তু ভুলে যাবে না। ওরা কিন্তু ওদের ভাগটা কিন্তু নিয়ে নিয়েছিল, ওরা কিন্তু পাকিস্তান ভাগ করে নিয়েছিল।
তো সুতরাং পাকিস্তান যখন আছে, শুনুন কি বলছেন, হ্যাঁ বলুন বলুন, তখন জাতিসংঘ ছিল, বলুন বলুন কি বলছেন, আপনার কথাটা মানে প্রচন্ড কেটে কেটে আসছে। ভাগ হয়েছে, ভারতবর্ষের ভিত্তিতে ভাগ হয়েছে, কে বলেছে এটা, কখন বলেছে? ভারতবর্ষ অবশ্যই ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে ভারতবর্ষ। পাকিস্তান শুনুন, মোহাম্মদ জিন্না ওই সময় কিন্তু ধর্মের ভিত্তিতেই কিন্তু ভারতবর্ষকে ভাগ করেছিল। সুতরাং এখানে যখন তারা যখন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা যখন ধর্মের ভিত্তিতে যখন পাকিস্তান যখন নিয়েছে, তাদেরকে আমরা আলাদাভাবে কেন আবার তারা তো সেখানে একটা মুসলিম রাষ্ট্রে তারা তো সুরক্ষিতই আছে, তারা তো সুরক্ষিতই আছে। তাহলে সেখানে এখানে বারবার করে সুরক্ষিত, একেবারে অন্তিম লগ্নে রয়েছে, পালসাপ করে কোনো লাভ হবে না। আমি সেখানে বাবু আসছি, অন্তিম লগ্ন দিকে যাচ্ছি, বা গৌরাঙ্গ বাবুকে সুযোগ দেবো। গৌরাঙ্গ বাবু, আপনি পরপর 1 মিনিট করে 2 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন, কারণ আপনি অনেকটা পরে এসেছেন। প্লিজ রুবিদি আসছি, রতনবাবু আসছি, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে। গৌরাঙ্গবাবু আপনার 2 মিনিট সময়, বাকিদেরকে আমি 1 মিনিট করে সময় দেবো, কারণ অনেকটা পরে জয়েন করেছেন গৌরাঙ্গবাবু। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন এখন যে এই যে ভাগাভাগি এবং তাদেরকে নিয়ে আসা ইসে করা, এগুলো বিষয় নয়। ওখানে শান্তি প্রতিষ্ঠা করতে লাগবে বাংলাদেশে। কার্তিক মহারাজ কি বললেন, আরএসএস এর এজেন্ডা কি বললে হলো সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীকে স্টেপ নেওয়া উচিত। কেন হচ্ছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরছে না? কেন ইউনিস সরকার এখনো অত্যাচার করে যাচ্ছে? এবং ইউনিস সরকারকে তো চাপে ফেলার চেষ্টা করছে আমেরিকা, বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষের কোনো রোল নেই। কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি রোল থাকতো, তাহলে আজকে এই পরিস্থিতিগুলো হতো না। একটা ছোট্ট একটা দেশ, যার জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে কয়েক লক্ষ হয়তো বেশি হবে, সেই একটা দেশ হুমকি দিচ্ছে এবং ভাগাভাগি এবং এটাকে জিইয়ে রাখা। বাংলাদেশ ইস্যু যদি জিইয়ে না থাকে, তাহলে বিজেপির কোনো এজেন্ডা থাকবে না ভারতবর্ষে। ইচ্ছা করে বিজেপি বাংলাদেশ ইস্যুকে জিইয়ে রাখতে চাচ্ছে, নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য, ভোটের রাজনীতি করবার জন্য। এটাকে আমাদের ধিক্কার জানানো উচিত। ওই যে কে কোথা থেকে আসলো, কাকে শরণার্থী হবে, কাকে ইসে দিবে, এগুলো সব ভোটের রাজনীতি ছাড়া কিচ্ছু নয়। এটাকে কখনোই মানা উচিত না। কিন্তু স্টেপ নেওয়া উচিত ছিল, বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর, যেটা করেননি। এবং নিজস্ব রাজনীতি টিকিয়ে রাখার জন্য, মেরুকরণের রাজনীতি টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে তিনি জীবিত রাখছেন। আপনার এখনো সময় রয়েছে, আপনি আরো কিছু বলতে চান? না, ঠিক আছে, অন্যদেরকে একটু বলি, শুনি। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, উনি যে বলছেন যে ভোটের রাজনীতি, দেখুন বাংলাদেশের এই সিচুয়েশনের জন্য আমরা দায়ী না, বাংলাদেশ নিজেই এই সিচুয়েশন ক্রিয়েট করেছে। তারা মৌলবাদীরা নিজেরা নিজেদের দেশকে ক্ষয়ক্ষতি করতে চাইছে, এখানে ভারতবর্ষ কিছু করেনি। সুতরাং ভারতবর্ষ আগেও বলেছে সি এর মাধ্যমে যারা আসতে চায় শরণার্থী তারা আসতে পারে, এখনো বলছে তারা আসতে পারে, কিন্তু ডকুমেন্টস এর মাধ্যমে আসতে হবে। এই কারণে, না হলে যে কোনো দেশের পক্ষে সেটা কিন্তু ক্ষতিকারক, যে কোনো দেশের পক্ষে। কারণ সেই দেশে যদি কোনো ধর্ষণ হয়, কোনো চুরি হয়, কোনো ডাকাতি হয়, যে কোনো কিছু হতে পারে, অনেক ক্ষতিকারক জিনিস হতে পারে, অনেক কিছুর সাথে, অনেক সন্ত্রাসমূলক কাজবাজের সাথে তারা কেউ যুক্ত থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু আইডেন্টিফাই করা কিন্তু তাহলে মুশকিল হয়ে যাবে, যেটা একটা রাষ্ট্রের জন্য ক্ষতি হবে, যেটা জনগণের জন্য ক্ষতি হবে। তাই আমরা চাই যে সি এর মাধ্যমে আসুক। আর এই সিচুয়েশন আজকে থেকে বলা হচ্ছে না, আপনারা এই সিচুয়েশনটা দেখুন যে বাংলাদেশে কিভাবে অবৈধভাবে প্রবেশ হয়েছে এবং বিভিন্ন জঙ্গিদের নাম আমরা কিন্তু ভোটার লিস্টের তালিকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরও যদি এখনো যদি তৃণমূল ভোটের রাজনীতির জন্য আবার যদি মনে করে থাকে যে সিএ করতে চাইছে বিজেপি, এটা ভুল করছে, তাহলে আমি বলবো যে তৃণমূল সরকারকে এক্ষুনি সরকার ছেড়ে দেওয়া উচিত, কারণ জনগণের সাথে ইমিডিয়েটলি সিএ করা উচিত, ইমিডিয়েটলি এনআরসি করা উচিত, এবং এই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট দেওয়া উচিত। সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জনদা, বাংলাদেশ আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছে, কথা বলার সাহস পাচ্ছে। এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? আজ থেকে আপনি এই আগে চলে যান, কিছুদিন আগে এই বাংলাদেশ হিম্মত ছিল না ভারতের সম্পর্কে কোনো টু শব্দ করার। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কথা বলছে। তাই আমাদের উচিত যে সরকার আছে, বাংলাদেশের সরকারকে
এখনই একটা উচিত শিক্ষা দেওয়া উচিত যে আপনারা আপনাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা কি করবেন না করবেন সেটা ব্যাপার, কিন্তু আপনারা আমাদেরকে গালিগালাজ কংগ্রেসের করবেন কথা ডিপ স্টেটের কথা সেম। রুবিদি প্লিজ, এটা আনইন্টারাপ্টেড সেশন। কারণ অঞ্জনদা আপনি জানেন আমাদের যে ইন্দিরা গান্ধী যেটা করে দেখিয়েছে, ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার থাকাকালীন বাংলাদেশ কোনো সুশব্দ করতে পারেনি। আজকে আমাদের সত্যি ভাবতে খারাপ লাগছে যে আজকে যে সরকার আছে এই সরকার মস্তাদে বসে আছে আর বাংলাদেশ। প্রথমবাবু আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। পারবো না। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, রাজনৈতিক তরজার মতো চলবে, কিন্তু সিএ কতটা দরকারি বা না দরকারি সেটা মানুষও খুব ভালো করে বোঝে। 26শে বিধানসভা নির্বাচনের আগে সত্যি সিএ লাগু হবে নাকি? সিএ লাগুর থেকেও বড় প্রশ্ন, এই নিরাপত্তাহীনতায় কতদিন ধরে আর ভুগবে সাধারণ মানুষ, বাংলার মানুষ, ভারতের মানুষ? এ কথা বলে আজকে স্পেশাল শো শেষ করছি। আর এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন টাইপি বাংলার পর্দায়। নমস্কার।